আমরা আজকের ক্লাসে আপেক্ষিক গতি নিয়ে আলোচনা করব। আপেক্ষিক গতি জিনিসটা কি না, ভূপৃষ্ঠে গতিশীল কোনো বস্তুর সাপেক্ষে অন্য কোনো একটা বস্তুর আপাত বেগকে বস্তুটির আপেক্ষিক বেগ বলা হয়। যেমন ধরা যাক যে ট্রেনে বসে থাকে, চলন্ত ট্রেনের মধ্যে বসে থাকা একটা যাত্রী, তার সাপেক্ষে কি মনে হয় না ট্রেনের জানলার পাশে যে ঘরবাড়ি গাছপালা এগুলো পিছন দিকে ছুটছে বলে মনে হয়, অর্থাৎ এদেরকে গতিশীল বলে মনে হয়। যদিও কিন্তু গাছপালা ঘরবাড়ি এরা কিন্তু প্রত্যেকটি স্থির, অর্থাৎ তাদের প্রকৃত বেগ শূন্য, কিন্তু আপাত বেগ তাদের একটা থাকছে। তাহলে কি হচ্ছে না, যাত্রীর সাপেক্ষে বস্তুগুলো গতিশীল। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করছি না, কারোর সাপেক্ষে কোনো একটা বস্তুর বেগকে নির্ণয় করছি, ঠিক আছে। আবার একই বেগে পাশাপাশি গতিশীল দুটো ট্রেনের বসে থাকা দুটো যাত্রীর সাপেক্ষে পরস্পরকে কি মনে হয়, স্থির বলে মনে হয়। এক যাত্রীর সাপেক্ষে অন্যটাকে স্থির, আবার অন্য যাত্রীর সাপেক্ষে অপরজনকে স্থির বলে মনে হয়। তাহলে এই আপেক্ষিক গতি নির্ণয় করতে গেলে আমরা কিভাবে নির্ণয় করতে হবে? আমাদের আপেক্ষিক গতি নির্ণয় করতে গেলে দুটো বিষয়কে আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে বস্তুর প্রকৃত বেগ, এবং যার সাপেক্ষে আমি আপেক্ষিক বেগ নির্ণয় করবো, অর্থাৎ আমি যদি ধরে নিই দর্শক, সেই দর্শকের সাপেক্ষে দর্শকের প্রকৃত বেগকে আমাদের বিবেচনা করতে হবে, ঠিক আছে। যার সাপেক্ষে বেগ নির্ণয় করবো সেটাকে সাধারণত আমরা নির্দেশ তন্ত্র বলি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের দুটো বিষয়কে বিবেচনা করতে হবে, একটা হচ্ছে বস্তুর প্রকৃত বেগ এবং দর্শকের প্রকৃত বেগ, ঠিক আছে। তো যদি বস্তু এবং দর্শক একই অভিমুখে গতিশীল হয়, তাহলে সেই ক্ষেত্রে আপেক্ষিক বেগ কি হবে সেটা আমরা দেখি। এক নম্বর হচ্ছে, যদি বস্তু এবং দর্শক একই অভিমুখে গতিশীল হয়, তাহলে সেই ক্ষেত্রে আপেক্ষিক বেগ কি হবে? ধরে নিচ্ছি বস্তুর প্রকৃত বেগ সমান ইউ, সরি এটা কি বলি, আর দর্শকের প্রকৃত বেগ সমান ইউ। তাহলে কি বলেছি, দর্শক এবং বস্তু একই অভিমুখে গতিশীল, তাহলে দর্শকের সাপেক্ষে বস্তুর বেগ আপেক্ষিক বেগ নির্ণয় করতে গেলে কি করতে হবে, বস্তুর প্রকৃত বেগ থেকে দর্শকের প্রকৃত বেগকে বিয়োগ দিতে হবে, ঠিক আছে। তাহলে দর্শকের সাপেক্ষে বস্তুর আপেক্ষিক বেগ সমান কত, মাইনাস ভি, ঠিক আছে। বস্তুর প্রকৃত বেগ থেকে দর্শকের প্রকৃত বেগ বিয়োগ দিলে আমরা পেয়ে যাবো দর্শকের সাপেক্ষে বস্তুর আপেক্ষিক বেগ। এখন যদি এরকম হয় দর্শক এবং বস্তু বিপরীত অভিমুখে গতিশীল, অর্থাৎ দর্শক যে অভিমুখে গতিশীল বস্তুটা তার বিপরীত অভিমুখে গতিশীল, তাহলে সেক্ষেত্রে আপেক্ষিক বেগ কি হবে? সেক্ষেত্রে আপেক্ষিক বেগ হবে তোমার দর্শকের সাপেক্ষে সেক্ষেত্রে বস্তুর আপেক্ষিক বেগ হবে মাইনাস ভি। কেন কি? কারণটা হচ্ছে বস্তুটা দর্শকের বিপরীত অভিমুখে যাচ্ছে, তার বিপরীত বেগটা কত হচ্ছে, মাইনাস ভি থেকে আর প্রকৃত বেগ বিয়োগ দিতে হবে, দর্শকের প্রকৃত বেগ বিয়োগ দিতে হবে। তাহলে মাইনাস ভি মাইনাস ইউ, এটা হচ্ছে দর্শকের সাপেক্ষে বস্তুর আপেক্ষিক বেগ যখন বস্তু এবং দর্শক বিপরীত অভিমুখে গতিশীল। এবার দেখো 3 নম্বর জিনিস, যখন বস্তু এবং দর্শক একটা কোণ করে গতিশীল হয়, তাহলে সেই ক্ষেত্রে আপেক্ষিক বেগ নির্ণয় করতে গেলে কি করতে হবে? ধরে যাক এটা হচ্ছে দর্শকের দর্শক আর এই হয়ে যাচ্ছে বস্তুটা ভি বেগে গতিশীল, ঠিক আছে। তাহলে আমি যদি দর্শকের সাপেক্ষে বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে না, বস্তুর প্রকৃত বেগ থেকে দর্শকের প্রকৃত বেগকে বিয়োগ দিতে হবে। আমরা বিয়োগের নিয়ম আমরা কি জানি, যে কোন একটা রাশি থেকে অন্য একটা রাশিকে বিয়োগ করতে গেলে কি করতে হবে, সেই ভেক্টর থেকে যেটাকে বিয়োগ করবো তার বিপরীত ভেক্টরে যোগ করবো। তাহলে এইটাকে বিয়োগ করতে চাইছি, তাহলে এর বিপরীত ভেক্টর আমাকে বের করতে হবে। ধরে নিচ্ছি এটা হচ্ছে ও, তাহলে ধরে ও এ এইটা সমান হচ্ছে মাইনাস কিউ, ঠিক আছে। এখন এইটা প্যারালাল এটা দেন এবং এটা প্যারালাল এটা দেন, তাহলে এই একটা সামন্তরিক পেলাম ও এ সি। এই ও এ সি সামন্তরিকটা কমপ্লিট করা হলো এবং এই বিন্দু থেকে নির্গত সামন্তরিকের খণ্ড কোণটা বসি, ঠিক আছে। এই জায়গায় আমি ডাব্লিউ বলছি। তাহলে আমরা সামন্তরিক সূত্র থেকে আমরা কি জানি, ভেক্টর যোগের সামন্তরিক নিয়ম, যে কোনো একটা সামন্তরিকের সন্নিহিত দুটো বাহু যদি দুটি ভেক্টরকে মান এবং অভিমুখে প্রকাশ করে, তাহলে ওই শীর্ষবিন্দু থেকে নির্গত সামন্তরিকের খণ্ডটি ওই ভেক্টর দুটি লব্ধি বলকে প্রকাশ করে, লব্ধি ভেক্টরকে প্রকাশ করে। তাহলে এইটা মাইনাস ইউ, এটা কি, এদের লব্ধি কোণটা ডাব্লিউ বলবো। আমি ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 180 ডিগ্রি মাইনাস আলফা, আর এই অ্যাঙ্গেলটা আমি ধরে নিচ্ছি ঠিক আছে। তাহলে আমি ডাব্লিউ মানটা বের করব,
কিভাবে বের করব? আমরা লব্ধি বলতে জানি √p² + k² + 2pq cos θ, এখানে p এর জায়গায় দিই আর q এর জায়গায় দিই, তাহলে w সমান আমরা কত পাবো? √u² + v² + 2uv cos 180 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল? √u² + v² দেখো 2 * 90 ডিগ্রি, মানে সেকেন্ড পার্ট হচ্ছে cosটা cosই থাকবে কিন্তু মাইনাস হয়ে যাবে, তাহলে 2u v cos আলফা। তাহলে এটা হচ্ছে লব্ধি বলের মানটা। তাহলে যে বেগ মানে এখানে লব্ধি বেগ, এটা আপেক্ষিক বেগ, তার মান কত হবে এটা, এবং সেটা কোন অভিমুখে যাচ্ছে সেটা আমি বের করব। সেটা বের করতে গেলে আমাকে কি করতে হবে? tan θ। tan θ সমান আমরা কি জানি? q sin alpha divided by p plus q cos alpha। এখানে q বলতে এখানে কোনটা? এটা হচ্ছে u sin 180 ডিগ্রি মাইনাস আলফা ডিভাইডেড বাই v plus q cos 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এটা 2 * sin, তাহলে all sin tan cos সেকেন্ড পদে হচ্ছে sin পজিটিভ, তাহলে sin থেকে sin নিয়ে গেল, তাহলে u sin alpha ডিভাইডেড বাই v minus u, এটা তো আগেই করেছি, v minus u cos alpha। তাহলে 2 * 90 ডিগ্রি মানে সেকেন্ড পদে করছে, সেকেন্ড পদে করছে, তাহলে cosটা cosই থাকবে এবং মাইনাস হবে, তাহলে u sin alpha ডিভাইডেড বাই v minus u cos alpha। তাহলে দুটি দর্শক এবং বস্তু যদি পরস্পরের আলফা কোণে গতিশীল হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা আপেক্ষিক বেগটার মান পেয়ে গেলাম w, এবং সেটা কত কোণ করে যাচ্ছে? tan θ সমান পেয়ে গেলাম এই কোণ করে যাচ্ছে, তাহলে এই অভিমুখ বরাবর আপেক্ষিক বেগটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা দুটো বস্তুর আপেক্ষিক বেগকে নির্ণয় করতে পারি। খুব সাধারণ নিয়ম, যে যার সাপেক্ষে আপেক্ষিক বেগটাকে নিয়ম বের করব সেটা হচ্ছে বিয়োগ করে দিতে হবে বস্তুটার প্রকৃত বেগ থেকে। ঠিক আছে, এবার বের করার সময় আমাদের বিবেচনা করতে হবে যে বস্তু এবং দর্শক একই অভিমুখে যাচ্ছে না বিপরীত অভিমুখে যাচ্ছে নাকি কোন কোণ করে যাচ্ছে। তিনটে ক্ষেত্রে কি কি হতে পারে, আপেক্ষিক বেগ কিভাবে নির্ণয় করা যেতে পারে, আমরা পুরোপুরি জিনিসটা দেখে নিলাম। এরপর দেখা যায় দর্শকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। দর্শকের সাপেক্ষে বৃষ্টি আপেক্ষিক এরকম না, যদি আমরা সাধারণত বৃষ্টিটা কি হয় মানে এইভাবে লম্বভাবে গতি করে। ঠিক আছে, এবার তাহলে এটা হচ্ছে বৃষ্টির গতি হচ্ছে v। যদি দর্শক স্থির অবস্থায় থাকে তাহলে সে বৃষ্টির থেকে হাত বাঁচতে গেলে কি হবে? ছাতাটাকে সোজাসুজি ধরলেই হবে। তাহলে সেক্ষেত্রে যখন দর্শক স্থির অবস্থায় আছে সেই সময় যদি ছাতাটাকে সে লম্বভাবে ধরে তাহলে সে বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে, কিন্তু যদি দর্শক গতিশীল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ছাতাটাকে যদি লম্বভাবে ধরা হয় তাহলে কিন্তু সে বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে না, অর্থাৎ সে দিয়ে যাবে। যদি ধরে নেওয়া যায় যে দর্শক u গতিবেগে গতিশীল। ঠিক আছে, আমরা বলতে তাহলে আমরা কি করব? দর্শকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বের করব। তাহলে যার সাপেক্ষে বের করব তার কে বিয়োগ দিতে হবে, বিয়োগ দিতে করতে হবে একটা বিপরীত ভেক্টর বের করতে হবে। তাহলে এই বিপরীত ভেক্টরটা আমি ধরে নিচ্ছি ও বিন্দু, এই বিপরীত ভেক্টরটা ও এ, এইটা সমান ধরে নিচ্ছি -q। ঠিক আছে, তাহলে এখন এই সমদ্বিকটা কমপ্লিট করব। ঠিক আছে, এটা হচ্ছে c, এটা b নাম দিলাম। ঠিক আছে, তাহলে OC এইটা হবে লব্ধি কোণটা, অর্থাৎ এই বরাবর দর্শকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বের করব, আর এই হচ্ছে থিটা। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু এটা দেখো পরস্পর সঙ্গে u এবং v পরস্পর সঙ্গে 90 ডিগ্রি কোণ করা আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কত পেয়ে যাব? ভেক্টরটা যদি আমরা ধরি তাহলে u v, এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক গতিবেগ দর্শকের সাপেক্ষে। আমরা এই w এর মানটা যদি বের করি তাহলে পেয়ে যাব u² + v²। আর এর অভিমুখটা আমরা কি পাবো? tan θ সমান হচ্ছে লম্ব বাই ভূমি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি মানে এটা হচ্ছে কত u, আর এটা হচ্ছে tan θ সমান হচ্ছে u বাই ভূমি। তাহলে দর্শকের সাপেক্ষে আমরা বৃষ্টির আপেক্ষিক গতিবেগ পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে কি হচ্ছে না, দর্শক যদি গতিশীল হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ছাতাটাকে কিন্তু আর ওইভাবে লম্বভাবে ধরতে হবে না, আনুতভাবে ধরতে হবে। ঠিক আছে, তখন কিন্তু বৃষ্টিটা এইভাবে পড়বে, তাহলে আমার ছাতাটাকেও আমার সামনে এইভাবে
ঝুঁকিয়ে নিতে হবে। ঠিক আছে, এইভাবে আমরা পেলাম দর্শকের সাপেক্ষে পৃষ্ঠের আপেক্ষিক গতিবেগ। এরপর আমরা নদীতে নৌকার গতি সম্পর্কে আলোচনা করব। ধরা যাক যে এই প্রস্থযুক্ত একটা নদী, যার প্রস্থ হচ্ছে এল। ঠিক আছে, এখন নদীতে যদি জলের কোনো স্রোত না থাকে তাহলে একটা নৌকা যেটা ভি বেগে গতিশীল, সেই নৌকাটা পেরোতে নদীটার এপার থেকে ওপারে যেতে ন্যূনতম যে সময় লাগবে সেটা আমরা বের করবো। ধরে নিচ্ছি নৌকার বেগ হচ্ছে ভি, তাহলে ন্যূনতম সময় যেটা লাগবে সেটা যদি কি হয় তাহলে কি সমান আমরা কি পেয়ে যাবো এল বাই ভি, কারণ আমরা এটা কোথা থেকে পাচ্ছি না এস সমান ভি, তাহলে কি সমান কত এস বাই ভি। এস মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, ভিটা হচ্ছে বেগ, লেখা অতিক্রান্ত দূরত্ব এল আর বেগটা হচ্ছে ভি। তাহলে আমরা ন্যূনতম সময় যে যার সাহায্যে আমরা এই পার থেকে উপরে যেতে পারবো সেটা হচ্ছে কি সমান এল বাই ভি, যখন শুধুমাত্র নৌকার বেগ থাকবে, নদীর কোনো স্রোতের বেগ থাকবে না। কিন্তু যদি নৌকার বেগের সঙ্গে সঙ্গে যদি স্রোতের বেগও থাকে, ঠিক আছে, অর্থাৎ স্রোতের বেগ যদি ইউ হয়, ঠিক আছে, এবং নৌকার বেগ যদি ভি হয়, তাহলে সেক্ষেত্রে এই নৌকাটা কিন্তু শুধুমাত্র ভি বেগে গতিশীল না, এখন দুটো বেগ তার থেকে গেলে একটা ভি আর একটা ইউ, এদের লব্ধি বেগ নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এই সামুদ্রিকটা যদি কমপ্লিট করি তাহলে এই সামুদ্রিকের কর্ণ বরাবর হবে নৌকাটার গতি অভিমুখ। ঠিক আছে, এইটা যদি থিটা হয় আর এটা যদি ডাব্লিউ হয়, তার নৌকাটার লব্ধি বেগ, সেই লব্ধি বেগটা কত সমান আমরা পেয়ে যাবো ডাব্লিউ সমান ইউ প্লাস, ঠিক আছে, বা এর মান যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি পেয়ে যাবো রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। এটা কোথা থেকে পাচ্ছি বলতো, এটা পাচ্ছি আর সমান রুট ওভার ভি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2b কিউব cos থিটা, যেহেতু থিটার এখানে 90 ডিগ্রি cos 90 কত 0, তাহলে ওই দুটো টার্ম শুধু থাকছে ভি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, বাকি টার্মটা 0 হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা পাচ্ছি ডট সমান রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। আচ্ছা, এখান থেকে আমরা থিটা মানটা আমরা পেয়ে যেতে পারি tan থিটা সমান কত, tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। দেখো এইটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে এইটা যদি ইউ বাই তাহলে এটাও ইউ হবে, তাহলে ইউ বাই tan থিটা সমান হচ্ছে ইউ বাই ভি। ঠিক আছে, অর্থাৎ স্রোতের বেগকে বিবেচনা করলে সেক্ষেত্রে নৌকাটা কিন্তু একটা লব্ধি বেগ নিয়ে যাবে, সেই লব্ধি বেগের মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম, কোন অভিমুখে যাবে সেটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি tan থিটা থেকে। এবার যদি দেখা যায় এইরকম যখন স্রোতের বেগ আছে সেই মুহূর্তে নৌকাটা ন্যূনতম কম সময়ে এপার থেকে ওপারে যেতে পারবে সেটা আমাকে বের করতে হবে। আর সেটা বের করতে গেলে আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে নৌকাটাকে কোন অভিমুখে চালনা করতে হবে সেটা কিন্তু একটা ফিগার দরকার। ঠিক আছে, সেটা আমরা দেখি। ধরে নেওয়া যায় নদীর প্রস্থ হচ্ছে, ঠিক আছে, এবার এটা হচ্ছে স্রোতের বেগ ইউ। এখন স্রোতের বেগের অভিমুখের সঙ্গে 90 ডিগ্রি প্লাস থিটা এই কোণ করে নৌকাটাকে চালনা করব, 90 ডিগ্রি প্লাস থিটা কোণ করে নৌকাটাকে চালনা করব। এটা হচ্ছে তাহলে এই যে 90 ডিগ্রি আমরা এটা হচ্ছে থিটা। ঠিক আছে, তাহলে আমরা যদি এই ভিটা দুটো মান সমান করি তাহলে এটা পেয়ে গেলাম কত ভি cos থিটা, আর এই কি পড়া কত মান সমান পেলাম ভি sin থিটা। ঠিক আছে, তাহলে ইউটাকে ব্যালেন্স হচ্ছে কি ভি sin থিটা, তাহলে এটা হচ্ছে ভি sin থিটা, তাহলে ইউ সমান হলো কত ভি sin থিটা। বুঝে গেল? তাহলে এই ক্ষেত্রে আমরা sin থিটা সমান আমরা কি পাচ্ছি, sin থিটা সমান আমরা পেয়ে গেলাম ইউ বাই, ঠিক আছে, এরপর থিটা সমান sin প্লাস ইউ বাই। তাহলে এখান থেকে আমরা অভিমুখটা পেয়ে যাচ্ছি, কোন অভিমুখে নৌকাটাকে চালনা করতে হবে আর কত কম সময় লাগবে যাতে নৌকাটা এখান থেকে ওপার হতে পারে সেটা যদি টি প্রাইম হয়, টি প্রাইম হচ্ছে ন্যূনতম সময়, টি প্রাইম সমান আমরা কি পেয়ে যাব এর অতিক্রান্ত দূরত্ব বাই বেগটা হচ্ছে ভি। দেখো থিটাটা যদি সবথেকে থিটার মান সবথেকে যদি বেশি হয় তাহলে টি প্রাইমের মানটা কম হবে, থিটার মান সবথেকে বেশি হচ্ছে 1, তাহলে cos থিটা সমান 1, তাহলে এই বসিয়ে দাও টি প্রাইম সমান কত পেয়েছি l বাই v, তার মানে হচ্ছে সবথেকে কম সময় লাগে সেটা হচ্ছে l বাই v, আর সবথেকে যেটা যদি স্রোতের বেগ থাকে সেই ক্ষেত্রে সবথেকে ন্যূনতম সময়ে যেতে পারবে সেটা হচ্ছে l বাই v cos থিটা। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা একটা নৌকার গতিকে আমরা বিবেচনা করতে পারি দুটো বিষয়ে। একটা হচ্ছে যদি জলের কোনো বেগ না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা নৌকার বেগটাকে বিবেচনা করতে পারছি, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র নৌকার গতিটাকে বিবেচনা করব।
কিন্তু যদি স্রোতের বেগও থাকে তাহলে সেক্ষেত্রে নৌকার বেগের সঙ্গে সঙ্গে স্রোতের বেগ অর্থাৎ এই দুইয়ের লব্ধি বেগ নিয়ে নৌকাটা গতিশীল হয়। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা নৌকার গতিটাকে বের করতে পারছি যখন স্রোতযুক্ত একটা নদীতে নৌকাটা গতিশীল। আজকে ক্লাসে প্লাসের গতি নিয়ে আলোচনা করব। তো প্লাস জিনিসটা কি না, ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দু থেকে কোনো বস্তুকে যে কোনো দিকে ছুড়ে দেওয়া হলে তাকে প্রাস বলা হয়, আর বস্তুটা যে পথ বরাবর গতিশীল হয় সেটাকে হচ্ছে প্রাসিক গতি। ঠিক আছে, ধরে নেওয়া যায় যে এই ভূপৃষ্ঠের সাপেক্ষে একটা বস্তুকে ইউ বেগে ছুড়ে দেওয়া হলো আলফা ভোল্ট। ঠিক আছে, তাহলে একটা ইউ বেগে একটা বস্তুকে ছুড়ে দেওয়া হলো, তাহলে বস্তুকে ছুড়ে দিলে কি হবে না, বস্তুটা এইভাবে গতিশীল হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ইউ, তাহলে এই যদি আলফা হয় তাহলে এই অংশটা এই উপাংশটাকে আমি ইউ cos আলফা, আর এই দিক বরাবর উপাংশটা হবে ইউ sin আলফা। ঠিক আছে, কিন্তু দেখো যখন এটা যাচ্ছে তখন অভিকর্ষীয় ত্বরণ জিটা সর্বদা নিম্নমুখী ক্রিয়া করছে, তাহলে এইটা হচ্ছে নিম্নমুখী ক্রিয়া করছে, কিন্তু এই উপাংশ বরাবর তার যে কোনো উপাংশ নেই, মানে এই বরাবর যে কোনো উপাংশ থাকছে না, তাহলে যে কোনো অনুভূমিক উপাংশ থাকছে না। ঠিক আছে, এখন তাহলে এইটা যদি ও বিন্দু হয় তাহলে ও বিন্দু থেকে বস্তুটাকে ছুড়ে দেওয়া হলে ও এ এই বি পথ বরাবর যাচ্ছে এবং সে ভূপৃষ্ঠ থেকে যেখান থেকে ছুড়ে দেওয়া হয় সেখান থেকে সে কতটা দূরত্ব অতিক্রম করছে না, ও বি এইটাকে আমি আর বলছি। ঠিক আছে, এইটা হচ্ছে প্রক্ষেপ বিন্দু, এটা প্রক্ষেপ কোণ, আর ও এ এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা, বস্তুটা আহরণ করছে, এটা আমি এই করছি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে প্লাসের গতি। ঠিক আছে, তাহলে এই বস্তুটা সর্বাধিক কত উচ্চতায় যদি বস্তুটাকে আহরণ করে ছোড়া হয় তাহলে বস্তুটা সর্বাধিক কত উচ্চতা আহরণ করবে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে কি করব, এক নাম্বার সর্বাধিক উচ্চতা, আমরা জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2g। ঠিক আছে, জিটা যেহেতু নিচের দিকে কাজ করছে তাহলে জিটা মাইনাস হবে, তাহলে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2g। ভি স্কয়ার হচ্ছে অন্তিম বেগ এখানে কিন্তু শূন্য হয়ে যাচ্ছে যেহেতু সর্বোচ্চ বিন্দুতে বস্তুটা কিছুটা কোণের জন্য শূন্য হয় তার বেগটা, তাহলে ভিটা অন্তিম বেগটা শূন্য। ইউ স্কয়ার মানে ইউ মানে কোন বেগ নিয়ে যাচ্ছে, ইউ sin আলফা তার প্রাথমিক বেগ, তাহলে প্রাথমিক বেগটা কত, ইউ sin আলফা, তাহলে ইউ sin আলফা তার হোল স্কয়ার মাইনাস 2gh সর্বাধিক উচ্চতা দেওয়ার পরে এখান থেকে আমরা h এর মান কত পাচ্ছি, h সমান পেয়ে যাচ্ছি u স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2g। তাহলে এই সর্বাধিক উচ্চতা বস্তুটা কে যদি আলফা কোণ করে ছুড়ে দেওয়া হয় তাহলে বস্তুটা এতটা উচ্চতা পর্যন্ত উঠতে পারে। ঠিক আছে, এবার এই উচ্চতায় সর্বাধিক উচ্চতা এই পর্যন্ত উঠতে কত সময় লাগবে সেটাকে আমরা বলবো চলনকাল। ঠিক আছে, তাহলে সেইটা কত করে নেব। আচ্ছা, আর কারণে আমি ধরে নিচ্ছি সর্বাধিক উচ্চতা আহরণ করতে t1 সময় লাগছে, তাহলে আমরা t সমান আমরা জানি u - t2, তাহলে এখানে কোন তিন বেগটা শূন্য, তাহলে এই বেগটা শূন্য হয়ে গেল, প্রাথমিক বেগটা কত u sin আলফা মাইনাস g1 দেওয়ার পরে এখানে আমরা কত হয়ে যাচ্ছে t1 সমান u sin আলফা বাই g। ঠিক আছে, তাহলে সর্বাধিক উচ্চতা আহরণ করতে যে সময়টা লাগে সেটা হচ্ছে t1 সমান u sin আলফা বাই g। u sin আলফাটা কত, প্রাথমিক বেগ, আর u প্রাথমিক বেগে বস্তুটাকে ছুড়ে দেওয়া হচ্ছে, আর ওটা হচ্ছে কোণ, অনুভূমিকের সঙ্গে যে কোণটা হচ্ছে সেটা হচ্ছে আহরণ। এবার আমি ধরে নিচ্ছি ও থেকে বি বিন্দুতে আসতে যে সময়টা লাগছে, অর্থাৎ সেই সর্বাধিক যে প্রক্ষেপ বিন্দু থেকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্বটা অতিক্রম করতে যদি টি সময় লাগে সেই সময়টা আমরা বের করব। ঠিক আছে, তাহলে এখন আমরা এখান থেকে কতটা দূরত্ব অতিক্রম করবে না, সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি ও বি এটাকে আমরা আর ধরবো। ঠিক আছে, আমরা দেখো এস সমান কি জানি ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, কিন্তু এক্ষেত্রে কি উলম্বভাবে সে বস্তুটা কিন্তু যে বিন্দু থেকে যাত্রা শুরু করছে আমরা সেই বিন্দু থেকে আসছে, তার মানে উলম্বভাবে সে কিন্তু কোনো দূরত্ব অতিক্রম করছে না, তার মানে এই যাচ্ছে 0, এস হচ্ছে 0। তার মানে ইউটি মানে কি, ইউ মানে কত, প্রাথমিক বেগ ইউ sin আলফা ইনটু টি মাইনাস হাফ জিটি স্কয়ার। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে হাফ জিটি স্কয়ার সমান কত, ইউ sin আলফা ইনটু টি, therefore টি সমান কত, টি সমান হচ্ছে 2u sin আলফা বাই g।
এখন দেখো ইউ sin আলফা বাই জি সমান হচ্ছে t1, এর মানটা পুট করে দাও। এখন আমরা কত পেলাম? t সমান হচ্ছে 2t1 since t1 সমান হচ্ছে 2। তাহলে এই যে টোটাল দূরত্বটা অতিক্রম করছে প্রতিটি পি পর্যন্ত যেতে যে সময়টা লাগছে সেটা হচ্ছে কত? সর্বাধিক উচ্চতা আরোহণ করতে যে সময় লাগছে তার দ্বিগুণ সময়। ঠিক আছে, দেখো এই যে OB, এই যে প্রক্ষেপ বিন্দু থেকে যে অনুভূমিক দিক বরাবর যে দূরত্ব অতিক্রম করলো সেটা হচ্ছে কত? OB। কিন্তু উল্লম্ব দিক বরাবর সেখানে কোনো দূরত্ব অতিক্রম করছে না, যেটা আমরা এখানে বিবেচনা করলাম, যার জন্য আমরা x 0 বসাবো। ঠিক আছে, এই ক্ষেত্রে যে দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে OB। OB টাকে আমরা কত ধরেছি? r ধরেছি। এটাকে কি বলা হচ্ছে? প্রক্ষেপ সীমা। তাহলে প্রক্ষেপ সীমাটা কত হতে পারে? এর মানটা কি হবে? r সমান, এটা হচ্ছে প্রক্ষেপ সীমা। r সমান কত? এই দিক বরাবর বেগটা কত? u cos আলফা, এবং এটা হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, ঠিক আছে, u cos আলফা ইনটু t কত? এখান থেকে এখান থেকে যে কত সময় লাগছে? t। তাহলে u cos আলফা ইনটু t, এবার t এর মানটা এখানে পুট করে দাও। তাহলে u cos আলফা t সমান কত? 2 sin আলফা বাই g, 2 sin আলফা বাই g। তাহলে কত পেলাম? u স্কয়ার 2 sin আলফা cos আলফা বাই g। আমরা জানি যে 2 sin স্কয়ার কত হচ্ছে? sin 2 থিটা। তাহলে এখানে কত পেলাম? u স্কয়ার sin 2 আলফা বাই g। এখন দেখো r এর মান কখন ম্যাক্সিমাম হবে? যখন sin 2 আলফাটা সর্বাধিক হবে। sin 2 আলফা সমান সর্বাধিক কখন? যখন হচ্ছে sin 2 আলফা সমান হচ্ছে 90 ডিগ্রি, মানে 1 সমান কখন হবে? হচ্ছে sin 90 ডিগ্রি। ঠিক আছে, therefore 2 আলফা সমান 90 ডিগ্রি আর আলফা সমান 40 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি কোণ করে যদি ছোড়া হয় বস্তুটাকে, তাহলে সেটা সর্বাধিক উচ্চতা আহরণ করবে। ঠিক আছে, সেটা সর্বাধিক উচ্চতা আহরণ করবে। যার জন্য দেখবে যে জ্যাভলিন থ্রো করা হয়, সে বর্ষা যেটা ছোড়া হয় সেটা হচ্ছে যে আমরা যে যখন ছুটছি তখন সেটা যদি অনুভূমিকের সঙ্গে সেটা যদি 45 ডিগ্রি কোণ করে ছোড়া হয় সেটা সব থেকে বেশি দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, এইভাবে আমরা প্রক্ষেপ সীমা মানটা পেলাম। এবার দেখো সঞ্চার পথ বলতে কোনটা বোঝাচ্ছে? না, প্রক্ষেপের যে পথ বরাবর যাচ্ছে পাস, তাহলে তার এই সঞ্চার পথ যদি আমরা বের করতে চাই তাহলে সঞ্চার পথ আমি ধরে নিচ্ছি যে বস্তুটা t সময়ে t বিন্দুতে এসে তার স্থানাঙ্ক হচ্ছে কত? x স্কয়ার। তাহলে আমরা জানি যে t সময় যদি x দূরত্ব অতিক্রম করে তাহলে সেক্ষেত্রে গতি সমীকরণটা কত হয়? s সমান ut - half at স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা y সমান কত লিখতে পারি? u sin আলফা এর প্রাথমিক বেগ t minus half g স্কয়ার। ঠিক আছে, half g স্কয়ার। এখন দেখো অনুভূমিক যে বেগের উপাংশ u cos আলফা এটা হচ্ছে ধ্রুবক। তাহলে অনুভূমিক দিক বরাবর অতিক্রান্ত দূরত্ব x, তাহলে x সমান আমরা কি লিখতে পারি? u cos আলফা ইনটু t। therefore আমরা কি পেয়ে যাচ্ছি? t সমান x বাই u cos আলফা। ঠিক আছে, এরপর t এর মানটা এই সমীকরণে বসিয়ে দাও। এরপর আমরা কি পাচ্ছি? y সমান u sin আলফা t এর জায়গাতে x বাই u cos আলফা minus half g স্কয়ার minus half g স্কয়ার বলতে x স্কয়ার বাই u স্কয়ার cos স্কয়ার আলফা। তারপর কি আছে? দেখো u কেটে যাচ্ছে, তাহলে x tan আলফা sin আলফা cos আলফা সমান হচ্ছে tan আলফা minus half x স্কয়ার বাই g স্কয়ার বাই 2u স্কয়ার cos স্কয়ার আলফা। তাহলে এটা পেলাম সঞ্চার পথ। এটা কোন ফর্ম হচ্ছে? এটা দেখো এই ফর্ম আসছে y সমান ax bx স্কয়ার b সমান g ডিভাইডেড বাই 2 স্কয়ার cos স্কয়ার আলফা, এটা b ফর্ম। তাহলে আমরা কোন ফর্মে পাচ্ছি? y সমান ax bx স্কয়ার। তাহলে এটা হচ্ছে প্যারাবোলা অতিবৃত্ত সমীকরণ। তাহলে ক্রসের বৃত্তগণ সবসময় অতিবৃত্ত। ঠিক আছে, অর্থাৎ এটা একটা অতিবৃত্তাকার পথ বরাবর অনুসরণ করে বা অতিবৃত্তাকার পথ বরাবর গমন করে। ঠিক আছে, তাহলে পাশের গতি হয় অতিবৃত্তাকার।